এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের আয়, সূর্যাস্ত আইন যুক্ত ছিল চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে। 2, ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল রিসরায়। 3, ব্রিটিশ ভারতে ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল রেলপথ। 4, আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় 1815 খ্রিস্টাব্দে। 5, প্রার্থনা সমাজের একজন নেতার নাম বীরেশলিঙ্গম পান্তুলু। 6, দ্বিতীয় বাহাদুর শাহকে দোষী ঘোষণা করে নির্বাসন দেওয়া হয় রেঙ্গুনে। 7, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি বলেছেন বালগঙ্গাধর তিলক। 8 বলেছে বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 9, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। 10, বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর পত্রিকা। 2 আছে ঠিক না ভুল লেখো। আয়, দাক্ষিণাত্যে তুলো চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধের বিষয় জড়িত ছিল ঠিক। 2, টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানি শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল ঠিক। 3, তিতুমিরের নেতৃত্বে নারকেলবেড়িয়াতে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় ঠিক। 4, লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল ভুল। 5, অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ ভুল। 6, বিপ্লবী ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি বাংলার প্রেসিডেন্ট ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার উদ্যোগ নিয়েছিলেন ঠিক। 3-তে দিয়েছে এগুলো 1 নম্বরের। 3-এর আয়তে দিয়েছে কার আমলে রেলপথ নির্মাণের সূচনা হয়। এটা আছে বইয়ের 67 পাতার। লর্ড ডালহৌসির আমলে 1853 খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়, মানে সূচনা হয়। তাহলে কার আমলে? লর্ড ডালহৌসির আমলে। 2 বলেছে সম্পদের নির্গমন তত্ত্বটি ভারতে প্রচার করেন দাদাভাই নওরোজি। 3 দিয়েছে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? আর্য সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী। 4 দিয়েছে নীলদর্পণ নাটকটির ইংরাজি অনুবাদক মাইকেল মধুসূদন দত্ত। 5 বলেছে বঙ্গলক্ষ্মী কটন মিলস কত সালে চালু হয়েছিল? 1906 সালে। 4 আছে এগুলো 2 নম্বরের উত্তর। 4-এর আয়তে দিয়েছে সূর্যাস্ত আইন কাকে বলে? এটা বইয়ের 55 পাতায়। এই যে 55 পাতায় আছে। জমিদারদের পক্ষেও চিরস্থায়ী বন্দোবস্তের একটি সমস্যার দিক ছিল। আপাতভাবে জমির অধিকার জমিদারের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা কোম্পানির হাতেই ছিল। নির্দিষ্ট একটা তারিখের মধ্যে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে হতো। এই ব্যবস্থা সূর্যাস্ত আইন নামে পরিচিত ছিল। নির্দিষ্ট তারিখে সূর্য ডোবার আগেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের সম্পত্তি বিক্রি করার অধিকার কোম্পানির ছিল। 2-তে বলেছে অবশিল্পায়ন কাকে বলে? এটা আছে বইয়ের 63 পাতায়। শুধু কাকে বলে বলেছে 2 নাম্বার, তাই এখান থেকে এতটা লিখবে। 1813 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের বাজারের একচেটিয়া অধিকার চলে যায়। সেই সময় থেকেই ধীরে ধীরে ব্রিটিশ পণ্য ভারতের আমদানি করা হতে থাকে। তার ফলে নানা রকম বৈষম্যমূলক প্রতিযোগিতার মুখোমুখি হয়ে ভারতের দেশীয় শিল্পগুলি ক্রমে ধ্বংস হতে থাকে। ভারতীয় শিল্পের অবলুপ্তির ওই প্রক্রিয়াকে অবশিল্পায়ন বলা হয়। 3-তে বলেছে দিকু কাকে বলা হয়? এটা আছে বইয়ের 84 পাতায়। সাঁওতাল এলাকায় বহিরাগত যে মহাজন তাদেরকে দিকু বলা হয়। সাঁওতালদের এলাকায় বহিরাগত মহাজনদের দিকু বলা হয়। জমিদার না, সাঁওতাল এলাকায় বহিরাগত যারা মহাজন তাদের দিকু বলা হতো। 5-এ দিয়েছে টিকা লেখো সম্পদের বহির্গমন। এটা আছে বইয়ের 71 পাতায়। 3 নাম্বার আছে, এখান থেকে লিখবে যে উপনিবেশ হিসেবে ভারতের সম্পদকে ব্রিটেনে নানাভাবে স্থানান্তরিত করা হতো। তার প্রতিদানে অবশ্য ভারতে অর্থনৈতিক উন্নয়ন হতো না। এইভাবে দেশের সম্পদ বিদেশে চলে যাওয়াকে বিদেশে চালান হওয়াকে সম্পদের বহির্গমন বলে উল্লেখ করা হতো। তাহলে সম্পদের বহির্গমন কাকে বলে বললে এতটা লিখবে। আর যেহেতু এটা 3 নাম্বারের টিকা, তো এই পর্যন্ত লিখে দেবে। সম্পদের এই বহির্গমন ভারতে ব্রিটিশ শাসনের একটি লক্ষণীয় বৈশিষ্ট্য। বস্তুত সুলতানি ও মুঘল আমলেও দেশের জনগণের থেকে রাজস্ব আদায় করে শাসন ব্যয় চালানো হতো, কিন্তু তার ফলে দেশীয় কৃষি আর বাণিজ্য ভেঙে পড়েনি বা বন্ধ হয়ে যায়নি। এর অন্যতম কারণ সুলতানি ও মুঘল শাসকেরা ভারতীয় উপমহাদেশে স্থায়ীভাবে থাকতেন। অন্য কোনো দেশের প্রতি তাদের আনুগত্য ছিল না। এদিক থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বরাবরই কোম্পানির এবং সর্বোপরি ব্রিটেনের স্বার্থের কথা মাথায় রেখে কাজ করত। ফলে তাদের কাজের যাবতীয় উদ্দেশ্য ছিল ভারতের অর্থনীতিকে ব্রিটেনের প্রয়োজনে ব্যবহার করা, আর তার জন্য আবশ্যক ছিল ভারতের অর্থ এবং সম্পদ ব্রিটেনে স্থানান্তরিত করা। 1840 খ্রিস্টাব্দে এক ব্রিটিশ, আচ্ছা এটাও লিখে দেবে, এখান থেকে এটা বেশি কিছুটা নেই, পুরোটাই লিখে দেবে যে
1840 খ্রিস্টাব্দে এক ব্রিটিশ আধিকারিকের বক্তব্য থেকে জানা যায় ভারত থেকে বছরে 2 থেকে 3 কোটি স্টার্লিং মূল্যের সম্পদ ব্রিটেনে যেত। যদিও তার বিনিময়ে ভারত সামান্য দামের কিছু যুদ্ধ সরঞ্জাম ছাড়া কিছুই পেত না। বাস্তবে ভারতের সম্পদ বহির্গমনের ক্ষেত্রে ব্রিটিশ শাসন স্পঞ্জের মতো কাজ করত। ভারত থেকে সম্পদ শুষে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হতো। ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধেও সম্পদের নির্গমন চলেছিল। বস্তুত ওই শতক শেষ হওয়ার সময় ভারতীয় জাতীয় আয়ের 6% আর জাতীয় সঞ্চয়ের 1/3 সম্পদ নির্গত হয়ে যেত। হিসাবে দেখা গেছে ওই কালপর্বে ব্রিটেনের জাতীয় আয় 2% ছিল ভারত থেকে নির্গত সম্পদ। 2 নম্বর দিয়েছে টিকালেখ জ্যোতিরাও ফুলে, এটা আছে বইয়ের 82 পাতায়। মহারাষ্ট্রে সমাজ সংস্কার আন্দোলনে জ্যোতিরাও ফুলে এবং তার স্ত্রী সাবিত্রীবাইয়ের অবদান ছিল গুরুত্বপূর্ণ। ব্রাহ্মণদের অত্যাচারের বিরুদ্ধে নিম্নবর্গীয় সাধারণ মানুষের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় তাঁরা লড়াই করেছিলেন। পুনা শহরে তাঁরা 1851 খ্রিস্টাব্দে নারী শিক্ষা প্রসারে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মহারাষ্ট্রে বিধবা বিবাহ প্রচলনে উল্লেখযোগ্য ভূমিকা নেন। জ্যোতিরাও ফুলের সত্যশোধক সমাজ নিচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠায়, সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা জ্যোতিরাও ফুলে আর কি। তো এই সংস্থাটি নিচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার লড়াই করত। তবে জ্যোতিরাও ফুলের উদ্যোগ সত্ত্বেও মহারাষ্ট্রে বিধবা বিবাহ আন্দোলন বিশেষ সফল হয়নি। তিনি দিয়েছে টিকালেখ সভা সমিতির যুগ, এটা আছে বইয়ের 97 পাতায়। এইখান থেকে লিখে দেবে যে ভারতে জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বেশ কিছু সভা সমিতি। 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম জাতীয়তাবাদী সংগঠন রূপে চিহ্নিত করা হয়। রাজনৈতিক দাবি দেওয়া তুলে ধরার প্রশ্নে প্রথম রাজনৈতিক সংগঠন হিসাবে গড়ে ওঠে জমিদার সভা 1838 খ্রিস্টাব্দে। মূলত কলকাতা, বোম্বাই আর মাদ্রাজ প্রেসিডেন্সি তিনটিতে আঞ্চলিক গোষ্ঠী স্বার্থকে প্রাধান্য দিয়ে আরো অনেক সভা সমিতি গড়ে উঠতে থাকে। 1857 খ্রিস্টাব্দ থেকে 1885 খ্রিস্টাব্দে ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে তাই অনেকেই সভা সমিতির যুগ বলেছেন। নির্দিষ্ট গোষ্ঠী স্বার্থ রক্ষা করার উদ্দেশ্য থাকলেও ধীরে ধীরে সংগঠনগুলি আঞ্চলিক স্তরে জাতীয়তাবাদের প্রসারে ভূমিকা নিয়েছিল। নবগোপাল মিত্রের জাতীয় মেলা বা হিন্দু মেলা, শিশির কুমার ঘোষের ইন্ডিয়ান লীগ, কর্নেল অলকট ও মাদাম ব্লাভাটস্কির থিওসফিক্যাল সোসাইটি এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসুর ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এগুলির মধ্যে বেশ গুরুত্বপূর্ণ। 6 রায়তে দিয়েছে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রামমোহন রায় এবং বিধবা বিবাহ প্রবর্তনে বিদ্যাসাগরের অবদান লেখো। দিয়েছে এটা সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে। এখান থেকে এটা কিন্তু হচ্ছে সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেয়। এখান থেকে বলবে যে 19বিংশ শতকে শিক্ষিত ভদ্রলোক ভারতীয়দের অনেকেই সমাজ সংস্কারের কাজে উদ্যোগী হন। বাংলায় ওই আন্দোলনকারীদের মধ্যে প্রধান ছিলেন রাজা রামমোহন রায়। যুক্তিসম্মত বিচারের সাহায্যে তিনি হিন্দু ধর্মকে সংস্কার করার কথা বলেছিলেন। তিনি মূর্তি পুজো, পুরোহিততন্ত্র আর বহু ঈশ্বরবাদের নিন্দা করেন। সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে তার উদ্যোগ ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। 19 শতকেও কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন অঞ্চলে সতীদাহ প্রথা বজায় ছিল। রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন গড়ে তোলেন। শেষ পর্যন্ত 1829 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিক আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেন। যদিও সতী প্রথাকে নিয়ে নানা রকম গৌরবময় ধারণা সমাজে রয়ে গিয়েছিল, সম্পত্তিতে নারীর আইনগত স্বীকৃতির ক্ষেত্রেও রামমোহন সওয়াল করেন। ওর সাথে যেটা রয়েছে বিধবা বিবাহ প্রবর্তন। 19 শতকের মাঝামাঝি সময়ে বিধবা নারীদের পুনরায় বিয়ে দেওয়া নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আন্দোলন গড়ে তুলেছিলেন। রামমোহনের মতো বিদ্যাসাগরও ব্রিটিশ প্রশাসনের কাছে আইন জারি করে বিধবা বিবাহ চালু করার দাবি জানিয়েছিলেন। 1856 খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয়, কিন্তু সমাজের সর্বস্তরে মোটেই বিধবা বিবাহ জনপ্রিয় হয়নি, বরং বিদ্যাসাগরের ব্যক্তিগত উদ্যোগে কয়েকটি বিধবা বিবাহর আয়োজন হয়েছিল। 2 বলেছে ঔপনিবেশিক ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, ব্যাখ্যা করো। লিখবে 18 শতকের শেষ দিক থেকে পরবর্তী 1.5 শতক ঔপনিবেশিক ব্রিটিশ প্রশাসন ভারতের অর্থনীতিকে ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থে পরিচালিত করতে উদ্যোগী হয়েছিল। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পরে বলা হয় ভারতে ব্রিটিশ শাসন ব্যবস্থা যাবতীয় খরচ ভারত থেকেই আদায় করতে হবে, তবে ব্রিটিশ সাম্রাজ্যের প্রয়োজনে যথেচ্ছভাবে ভারতীয় সম্পদ ব্যবহার করা যাবে। ভারতের বাজার ব্রিটিশ পণ্যের জন্য উন্মুক্ত হয়।
1914 খ্রিস্টাব্দ নাগাদ ব্রিটেনের ল্যাঙ্কাশায়ারে তৈরি সুতির কাপড়ের 85% ভারতে বিক্রি হতো। ভারতীয় রেলের ব্যবহৃত লোহা আর ইস্পাতে 17% আসতো ব্রিটেন থেকে। অর্থাৎ উপনিবেশ হিসাবে ভারতীয় শিল্পের বাণিজ্যের অভিমুখ শাসক ব্রিটেনের স্বার্থেই পরিচালিত হতো। তাই ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে ভারতকে সবচেয়ে দামি রত্ন হিসাবে বর্ণনা করা হতো। তিরেতে দিয়েছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের ভূমিকা লেখো। লিখবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাকালে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। সেফটি ভালভ তত্ত্বের অবতারণার দ্বারা অ্যালান অক্টেভিয়ান হিউম সিমলাতে ব্রিটিশ সরকারের সচিব পদে থাকাকালীন স্বরাষ্ট্র দপ্তরের বেশ কিছু নথিপত্র দেখার সুযোগ পান। এইসব নথিপত্র দেখে তার মনে হয় যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতবাসী যে কোনো সময় বিদ্রোহ ঘোষণা করতে পারে। তাই হিউম সেফটি ভালভ বা ধ্বংসাত্মক শক্তির প্রতিরোধক হিসাবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন খোলা চিঠির মাধ্যমে। হিউম 1883 খ্রিস্টাব্দের 1 মার্চ কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে দেশের সামাজিক, রাজনৈতিক, মানসিক আর নৈতিক উন্নতির জন্য তাদের সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান। ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন প্রতিষ্ঠার মাধ্যমে হিউম একটি সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান গঠনের জন্য ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন বা ভারতীয় জাতীয় সমিতি নামে একটি সংস্থা গড়ে তোলেন 1883 খ্রিস্টাব্দে। হিউম ডাফরিন ষড়যন্ত্রের মাধ্যমে হিউম বড়লাট ডাফরিনের সঙ্গে দেখা করেন এবং এক সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দেন। ইতিহাসবিদ রজনীপাম দত্তের মতে হিউম আর ডাফরিনের ষড়যন্ত্রের ফলশ্রুতিই হলো কংগ্রেস। অথবাতে বলেছে স্বদেশী এবং বয়কট আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। আচ্ছা, স্বদেশী আন্দোলন এটা লিখবে। স্বদেশী আন্দোলনের বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। আচ্ছা, স্বদেশী আন্দোলনের প্রথমে এটা দিয়ে শুরু করবে যে স্বদেশী আন্দোলনের কিছু চরমপন্থী নেতা ধর্মীয় প্রতীক ও দেবদেবী প্রসঙ্গ ব্যবহার করেন, ফলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা দূরে সরে যায়। অপরদিকে ইংরেজরাও মুসলমানদের গোপনে হিন্দুদের বিরুদ্ধে উত্তেজিত করে। এর প্রভাবে হিন্দু আর মুসলিমদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্তের মধ্যে সাম্প্রদায়িক উস্কানি ছিল। সুচতুরভাবে লর্ড কার্জন বঙ্গভঙ্গের বিরুদ্ধে হিন্দু মুসলিম ঐক্যকে দুর্বল করে দিয়ে জাতীয় আন্দোলনকে গতিহীন করে দিতে চেয়েছিলেন। এরপরে এখানে চলে আসবে যে স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা। স্বদেশী আন্দোলনের বেশ কিছু সীমাবদ্ধতা ছিল, যেমন গণ আন্দোলন নয়। জনগণের উপযোগী কোনো কর্মসূচি না থাকায় স্বদেশী আন্দোলন প্রকৃত গণ আন্দোলন হিসাবে গড়ে ওঠেনি। স্বদেশী ভাবধারার ব্যর্থতা। স্বদেশী ভাবধারা জনপ্রিয় করে তোলার জন্য স্বদেশী দ্রব্যের ব্যবহার, স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠান এবং আদালত গঠনের প্রচার চালানো হয়, কিন্তু স্বদেশী দ্রব্যের দাম বেশি এবং যোগান কম থাকায় এবং স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠান ও আদালত প্রতিষ্ঠার ক্ষেত্রে তেমন আর্থিক সহযোগিতা না মেলায় স্বদেশী আন্দোলন ব্যর্থ হয়। দরিদ্র সাধারণের সমর্থনের অভাব। স্বদেশী নেতৃত্ব দ্বারা পরিচালিত শ্রমিক ধর্মঘটে হিন্দুস্তানের শ্রমিক ও বাগিচা শ্রমিকদের সামিল করানো হতো না। তাই দেখা যায় দরিদ্র কৃষক, শ্রমিক ও সাধারণ শ্রেণী স্বদেশী আন্দোলনেও যোগ দেয়নি। ধর্মীয় প্রতীক ও দেবদেবীর প্রসঙ্গ। কিছু চরমপন্থী নেতা স্বদেশী আন্দোলনে হিন্দুদের ধর্মীয় প্রতীক ও দেবদেবীর প্রসঙ্গ ব্যবহার করলে বেশিরভাগ মুসলমান ও বৈষ্ণব কৃষকরা এই আন্দোলনে যুক্ত হতে পারেনি। এটা স্বদেশী আন্দোলন। আর বয়কট লিখবে। বয়কট শব্দটির অর্থ হলো বর্জন, অর্থ বঙ্গভঙ্গকে কেন্দ্র করে যে বয়কটের সূচনা ঘটে তার উদ্দেশ্য ছিল বিলিতি পণ্য বর্জন। বয়কটের স্বরূপ। বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকর করার দিনটি হচ্ছে 1905-এর 16ই অক্টোবর। এই দিনটিতে সারা বাংলা জুড়ে বিলিতি পণ্য বয়কট শুরু হয়। ছাত্রছাত্রীরা দলবদ্ধভাবে শিক্ষা প্রতিষ্ঠান বয়কট করে। দোকান বাজারে পিকেটিং শুরু হয়। চর্মকাররা বিদেশি জুতো মেরামত না করার প্রতিজ্ঞা করে এবং ধোপারা বিলেতি কাপড় ধোবে না বলে সংকল্প নেয়। এইভাবে সমাজের বিভিন্ন পেশার মানুষ এই বয়কট আন্দোলনে সামিল হয়। উদ্দেশ্য ইংরেজদের বাণিজ্যিক স্বার্থের উপর আঘাত হানা। 2 হচ্ছে বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরুদ্ধে জনমত গড়ে তোলা। 3 বিলেতি ধ্যান ধারণা পণ্যের বয়কট এবং তার পরিপূরক হিসেবে গঠনমূলক স্বদেশীর প্রসার ঘটানোই ছিল বয়কট আন্দোলনের উদ্দেশ্য। মুসলিম সমাজের অবদান।
মুসলিম সমাজের অনেকেই কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্তের নিন্দা করে। সেন্ট্রাল মহামেডান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বঙ্গভঙ্গের বিরুদ্ধে নিন্দামূলক প্রস্তাব গৃহীত হয়। সভা সমিতির আয়োজন ব্যারিস্টার আব্দুল রসুলের সভাপতিত্বে কলকাতার এক জনসভায় মুসলিম সমাজ বঙ্গভঙ্গের বিরোধিতা করে। নেতৃত্ব গ্রহণ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শুধু যোগদান নয়, নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসেন ঢাকার নবাব পরিবারের সদস্য খাজা আতিকুল্লাহ, বগুড়ার জমিদার আব্দুল সোবহান চৌধুরী, সিরাজগঞ্জের মৌলভী ইসমাইল সিরাজি প্রমুখ। বয়কট আন্দোলনে ছাত্র সমাজের অবদান। বয়কট আন্দোলনে ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান বর্জন। ছাত্র সমাজ বয়কট আন্দোলনে সামিল হয়ে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান বর্জনের শপথ নেয়। এর পাশাপাশি তারা বিদেশি কাগজ কলমে না লেখার প্রতিজ্ঞা গ্রহণ করে। পিকেটিংয়ে যোগদান। বিদেশি বস্ত্র, মদ, চিনি, লবণ ইত্যাদি বিক্রয় কেন্দ্রের সামনে ছাত্র সমাজ পিকেটিং অবস্থান ধর্মঘট শুরু করে। বিভিন্ন সভার আয়োজন। কলকাতার রিপন কলেজ, এখনকার সুরেন্দ্রনাথ কলেজ, হিন্দু হস্টেল, টাউন হল ইত্যাদি জায়গায় একের পর এক ছাত্র সমাবেশের আয়োজন করে বয়কটের শপথ গ্রহণ করে ছাত্র সমাজ।